প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি তোমাদের আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। এখানে আমার নাম, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা এই ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারো। আজকে আমাদের ক্লাস নম্বর 6। তাহলে প্রিয় শিক্ষার্থী, এসো আমরা মূল পাঠে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় শব্দ ও পদ। এখান থেকে আমরা আলোচনা করব কারক ও বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে শুধুমাত্র MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা যেটাকে বলে থাকি, সেই বহু নির্বাচনী প্রশ্ন আসে। এজন্য আমরা ব্যাকরণ অংশের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা খুব ভালো করে পড়ব। বইয়ের ভিতর থেকেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এসে থাকে। এই জন্য আমরা প্রত্যেকটা লাইন পড়ব এবং সেটা সম্পর্কে ভালোভাবে জেনে নিব। শব্দ ও পদ, এখান থেকে আমরা আলোচনা করব কারক ও বিভক্তি। বাংলা ব্যাকরণে কারক একটি সুপরিচিত প্রসঙ্গ। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। বলছে কারক শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে সেটাকেই বলা হচ্ছে কারক। বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে। আমরা জানি বাক্যে হচ্ছে কর্তা যে প্রধান থাকে সেই ক্রিয়া সম্পাদন করে থাকে। সুতরাং কর্তাই কারক এরকম মনে হতে পারে, কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কারক নয়। কর্তা যেহেতু ক্রিয়া সম্পাদন করে, তাই সাধারণভাবে আমরা মনে করতে পারি যে কর্তাই হচ্ছে শুধু কারক, অন্য কোনো কারক নয়। কিন্তু ব্যাকরণে সেরকম কিছু নয়। ব্যাকরণে কর্তা ছাড়াও অন্যান্য কারক রয়েছে। কর্তা কি করছে, কার সাহায্যে করছে, কোথায় করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সব কিছু এই ক্ষেত্রে বিবেচ্য। মানে সব কিছুই এক্ষেত্রে বিবেচনায় আনা হয়। ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওই সব ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে তা কারক নামে অভিহিত। তাহলে আমরা কারকটার এখান থেকে আমরা সুন্দর করে পড়তে পারি যে ক্রিয়া সম্পাদনে যেসব ব্যক্তি, বস্তু, স্থান, কাল এগুলো সম্পর্ক রয়েছে সেগুলোকেই কারক নামে অভিহিত করা হচ্ছে। সাধারণভাবে আমরা কারকের সংজ্ঞাটা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যের অন্তর্গত অর্থাৎ বাক্যের ভিতরে ক্রিয়াপদের সঙ্গে আমাদের বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে কারক। আমরা জানি বিশেষ্য পদ এবং সর্বনাম পদ ইতিপূর্বেই আমরা শিখেছি। সেই ক্রিয়ার সাথে বিশেষ্য এবং সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকেই কারক বলা হচ্ছে। কারকের প্রকারভেদ। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 প্রকারের সম্পর্ক হয়ে থাকে। তাহলে এখানে আমরা এগুলো একটু দাগাবো, কারণ এখান থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে কয় প্রকারের সম্পর্ক হয়ে থাকে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে। 6 প্রকারের। এই 6 প্রকার কি কি দেখো: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক ও অধিকরণকারক। এইগুলো নিয়ে এই যে 6টা কারক, এই কারকগুলো বাক্যের মধ্যে কোনটা কোন কারক সেটা দেখানোর জন্য আমরা এখানে একটা বাক্য ব্যবহার করা হয়েছে। সেই বাক্যটা আমরা এখন একটু পড়ে দেখি। বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন। অর্থাৎ বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে তার নিজের হাতে দরিদ্রদেরকে ধন সম্পদ দান করতেন। এখানে এই বাক্যটার মধ্যে কোনটা কোন কারক, এই একটা বাক্য দিয়েই আমরা কারকগুলো চিনে নিতে পারি। এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো। কে দান করছে, কে দান করতেন। তাহলে কে দান করতেন এই বাক্যের মধ্যে আমরা দেখেছি বাদশাহ নাসিরউদ্দিন। তাহলে এই বাদশাহ নাসিরউদ্দিন হচ্ছে কর্তৃকারক। এরপরে কি দান করতেন,
ধন দান করতেন, তাহলে এটা হচ্ছে কর্মকারক। এরপরে খেয়াল করে দেখো, কি দান করতেন, স্বহস্তে মানে কি দ্বারা দান করতেন, কি দ্বারা অর্থাৎ কি দিয়ে তিনি দান করতেন, স্বহস্তে দান করতেন। তাই এখানে স্বহস্তে শব্দটা হচ্ছে আমাদের করণকারক। কাদের দান করতেন, দরিদ্রদের, দরিদ্রদের দান করতেন, তাই দরিদ্রদের হচ্ছে সম্প্রদানকারক। কোথা হতে দান করতেন, কোথা হতে, রাজকোষ হতে, তাই রাজকোষ শব্দটা হচ্ছে অপাদান কারক। কখন দান করতেন, প্রত্যহ সকালে, তাহলে প্রত্যহ সকালে এটা অধিকরণ কারক। কারক নির্ণয়ের প্রশ্নোত্তর পদ্ধতি এখানে খুব সহজভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে যে কিভাবে প্রশ্ন করলে বা এই কি উত্তর পাওয়া গেলে কোন কারক হয় সেটাই এখানে সুন্দর করে বলা হয়েছে। আমরা যাকেই প্রশ্ন করি না কেন আমরা প্রশ্নটা একজনকেই করব, সেটা হচ্ছে ক্রিয়াকে। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে কে দ্বারা, এখানে দেখো কে দান করতেন, তাহলে বাদশাহ নাসিরউদ্দিন, আমরা কর্তৃকারক পেয়েছি। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আমরা পাচ্ছি সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক। বলছে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে, তাহলে কি দ্বারা দান করতেন আমরা এখানে পেয়েছি ধন দ্বারা ধন দান করতেন অর্থাৎ সম্পদ দান করতেন, ধন সম্পদ, সেটা হচ্ছে কর্মকারক। এরপরে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে করণকারক। কি দ্বারা অর্থাৎ দেখো কি দ্বারা দান করতেন, স্বহস্তে অর্থাৎ নিজের হাতে তিনি দান করতেন, তাহলে নিজের হাতে অর্থাৎ স্বহস্তে এটা হচ্ছে করণকারক। এরপরে ক্রিয়াকে কাকে অর্থাৎ শর্ত ত্যাগ করে দান করা, ত্যাগ প্রদান করে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদানকারক। অর্থাৎ এই যে সম্প্রদানকারক এটাকে আমরা খুব সহজভাবে বলতে পারি যে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝালেই সেটাকে আমরা সম্প্রদানকারক বলবো। যেমন এখানে দরিদ্রদের তিনি দান করতেন, অর্থাৎ দরিদ্রদের দান করে এটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না, তাই শর্ত ত্যাগ করে। আর যেটা দান করে আবার ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কিন্তু আমরা সম্প্রদানকারক বলবো না। ক্রিয়াকে কোথা হতে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অপাদানকারক। কোথা হতে, তাহলে এখানে আমরা পেয়েছিলাম কোথা হতে দান করতে, রাজকোষ হতে, তাহলে রাজকোষটা হচ্ছে অপাদানকারক। ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অধিকরণ কারক। তাহলে কোথায় কখন, তাহলে এখানে আমরা পেয়েছিলাম কি যে কখন দান করতেন, প্রত্যহ সকালে, তাহলে প্রত্যহ সকালেটা অধিকরণ কারক। এরপর আমরা কারক নিয়ে আলোচনা করেছি, এরপর আমরা বিভক্তি দেখব, কারণ কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক রয়েছে। বিভক্তি, বাক্যের শব্দগুলোর নির্দিষ্ট বিন্যাস থাকে, বাক্যের শব্দগুলোর কিন্তু একটা নির্দিষ্ট বিন্যাস থাকে, কোনটার উপরে কোনটা বসবে এরকম। বিন্যাসী সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। দেখা যায় বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম বিভক্তি। আচ্ছা, আমরা এই লাইনটা আবার পড়ব যে বাক্যের শব্দগুলোর নির্দিষ্ট বিন্যাস থাকে, অর্থাৎ বাক্যকে কোন শব্দের পর কোন শব্দ বসানো হবে এরকম একটা নিয়ম থাকে, সেই বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। আমরা বাক্যগুলোকে যদি সঠিকভাবে না সাজাতে পারি তাহলে কিন্তু আমরা বাক্যের সঠিক অর্থ পাবো না। এজন্য বাক্যকে সুস্পষ্টভাবে সাজালেই সঠিক অর্থ পাওয়া যাবে। দেখা যায় বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। তাহলে বাক্যের মধ্যে যে নাম শব্দগুলো থাকবে সেই নাম শব্দের সাথে কখনো কখনো কিছু কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম বিভক্তি। এখানে নিচে আমরা উদাহরণের সাহায্যে আরও বেশি স্পষ্ট করব। বাংলা বাক্যের পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য এই বিভক্তিগুলোর সবিশেষ গুরুত্ব রয়েছে। অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না।
বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। তাহলে দেখো যে শব্দের সাথে কোনো বিভক্তি থাকবে না সেখানে আমরা একটা শূন্য বিভক্তি ধরে নিব। একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, এই বাক্যে তিনটি নাম শব্দ আছে, সন্ধ্যা, আকাশ, চাঁদ। দেখো এখানে নাম শব্দ তিনটা, সন্ধ্যা, আকাশ এবং চাঁদ। আর উঠেছে এটা হচ্ছে ক্রিয়াপদ। সমগ্র বাক্যটির অর্থগ্রাহ্যতার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তস্থা আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে, আর অন্তস্থ এ হলো বিভক্তি। তাহলে অর্থগ্রাহ্যতার জন্য অর্থাৎ অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য শব্দের সাথে এই বিভক্তিগুলো যুক্ত হয়েছে, অন্তস্থ এবং এ। চাঁদের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়নি, প্রয়োজন নেই বলে বলছে, চাঁদের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি কারণ এটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি বলে ব্যাকরণে কিন্তু ব্যাকরণ মতে সেখানেও বিভক্তি আছে, তবে তার শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয়। তাহলে সমগ্র বাক্যটি, যে বাক্যটি আমরা বলেছি তার বিন্যাস এরকম, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। তাহলে সন্ধ্যা সাথে যোগ হয়েছে অন্তস্থ, আকাশের সাথে যোগ হয়েছে এ এবং চাঁদের সাথে যোগ হয়েছে শূন্য, আর উঠেছে হচ্ছে ক্রিয়াপদ। এই বাক্যের বিভক্তি অংশগুলো হচ্ছে অন্তস্থ, এ এবং শূন্য বিভক্তি। তাহলে বিভক্তির একটা সুন্দর সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাদের বিভক্তি বলা হয়। অর্থাৎ বাক্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থকে সুস্পষ্ট করার জন্য সাহায্য করে যেগুলো, তাদেরকে বিভক্তি বলা হচ্ছে। এরপরে আমরা দেখব বিভক্তির কি প্রয়োজনীয়তা রয়েছে। বাংলায় এমন অনেক বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়াপদ নেই, যেমন মাঠে মাঠে অজস্র ফসল। দেখো এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ ব্যবহার করা হয়নি, মাঠে মাঠে অজস্র ফসল। আবার ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান, এখানেও কিন্তু কোনো ক্রিয়াপদ ব্যবহার করা হয়নি। এ জাতীয় ক্রিয়াহীন অনেক বাক্য বাংলায় রয়েছে, এ জাতীয় ক্রিয়াপদ নেই এরকম বাক্য কিন্তু অনেক আমাদের বাংলা ব্যাকরণে বা বাংলায় রয়েছে। ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারকও নেই। বলছে ক্রিয়া নেই বলে এই যে ব্যবহার করা হয়েছে এইগুলোর কোনো শব্দগুলোর কারকও নেই, সেজন্য বলা হয় বাংলা বাক্য কারক প্রধান নয়। এই লাইনগুলো তোমরা একটু দেখাবে, বাংলা বাক্যগুলো কিন্তু কারক প্রধান নয়, কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য ঠিকভাবে গঠিত হতে পারে না এবং বাক্য অর্থগ্রাহ্য হয় না, অর্থাৎ বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। বিভক্তি ছাড়া কিন্তু বাংলা বাক্য সঠিকভাবে গঠিত হতে পারে না। তাহলে আমরা খেয়াল করো, উপরের দুটি বাক্যে বিভক্তি তুলে দিলে বাক্যগুলো যথাযথ অর্থ প্রকাশ করবে না। এই বাক্যগুলোতে আমরা যে দেখেছি যে মাঠে মাঠে অজস্র ফসল, ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান, এই বাক্যগুলো থেকে যদি আমরা বিভক্তি তুলে দিই তাহলে কিন্তু সঠিকভাবে অর্থ প্রকাশ করবে না। দেখো মাঠ মাঠ অজস্র ফসল, আমরা যদি বলি মাঠ মাঠ অজস্র ফসল, এখানে আমরা বিভক্তি তুলে দিলাম। আবার ছোট ছোট ডিঙি নৌকা নদী ভাসমান, তাহলে আমাদের যে মাঠে মাঠে অজস্র ফসল ছিল আমরা এটা বিভক্তি তুলে দিয়ে মাঠ মাঠ অজস্র ফসল এবং ছোট ছোট ডিঙি নৌকা নদী ভাসমান, বাক্য হিসাবে ত্রুটিপূর্ণ, অর্থাৎ বাক্য হিসাবে এটা সঠিক নয়। প্রথম বাক্যে এ বিভক্তি মাঠে মাঠ যোগ এ, দ্বিতীয় বাক্যে তে বিভক্তি নদীতে, বাক্য দুটির বিন্যাস ও অর্থ ঠিক করে দিয়েছে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই মাঠে মাঠে, যেমন মাঠ যোগ এ, মাঠের সাথে যে বিভক্তি যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী, মাঠের সাথে যুক্ত হয়েছে এ বিভক্তি, আর নদীর সাথে যুক্ত হয়েছে তে বিভক্তি। তাহলে এই যে এ বিভক্তি এবং তে বিভক্তি, এই দুইটা বিভক্তি কিন্তু আমাদের অর্থকে সুস্পষ্ট করে দিচ্ছে।
কারণ আমরা যদি বলি মাঠ মাঠ অজস্র ফসল, তাহলে কিন্তু এই বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে খেয়াল করে দেখো যে গাছের পাতায় রাতের শিশির লেগে আছে, এই বাক্যেও আমরা দেখেছি যে এর বিভক্তি গাছ যোগ এর এবং রাত যোগ এর ও অন্তস্থ বিভক্তি পাতা যোগ অন্তস্থ বাক্যটিকে সম্পূর্ণ অর্থগ্রাহ্য করেছে, মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে। তাহলে আমরা বলতে পারি যে দেখো যে বিভক্তি ছাড়া কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। নতুবা গাছ পাতা রাত শিশির কোনো বাক্য নয়। তাহলে বোঝা যাচ্ছে বিভক্তি বাক্যের অন্তর্গত অর্থ অর্থাৎ পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে। তাহলে আমরা এই লাইনগুলো খুব সুন্দর করে পড়ব যে বিভক্তি বাক্যের অন্তর্গত পদ, বাক্যের অন্তর্গত বলতে বাক্যের মধ্যে যে শব্দ অর্থাৎ পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করছে আর বাক্যের অর্থ নির্দিষ্ট করে দিচ্ছে। সেজন্য বাংলা বাক্য বিভক্তি প্রধান। তাহলে বাংলা বাক্য কি প্রধান? বিভক্তি প্রধান। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এইভাবে ছোট ছোট আকারে আসতে পারে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে। এর থেকে বাংলা বাক্যে বিভক্তির প্রয়োজনীয়তা অনুধাবন করা যায়। অবশ্য সব সময় বিভক্তি দিয়ে বাংলা বা ভাষা ভাব প্রকাশ করতে পারে না। সেসব ক্ষেত্রে বিভক্তি স্থানীয় কিছু শব্দ যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে ইত্যাদি ব্যবহৃত হয়। এরপরে আসে আমরা বিভক্তি কত প্রকার সেটা দেখব। বিভক্তির প্রকারভেদ। বিভক্তি দুই প্রকার। তাহলে বিভক্তি হচ্ছে দুই প্রকার। তাহলে কি কি? শব্দ বা নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক একটা শব্দ বা নাম পদ, তাই এর সাথে যে কে বিভক্তি যুক্ত হয়েছে সেটা হচ্ছে শব্দ বিভক্তি। এরপর ক্রিয়া বিভক্তি। ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, এখানে যা যোগ ইবেন অর্থাৎ যাইবেন বা যা যোগ বেন যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু যাওয়া একটা ক্রিয়াপদ, সে যাওয়ার ক্রিয়াপদের সাথে যে বিভক্তি যুক্ত হয়েছে সেটাকে আমরা ক্রিয়া বিভক্তি বলছি। শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে। তাহলে শব্দ বিভক্তির সঙ্গে কিন্তু কার সম্পর্ক? শব্দ বিভক্তির সঙ্গে কারকের, আর ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। তাহলে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কিন্তু কারক বিভক্তিও বলা হচ্ছে। আর এই কারক ভেদে শব্দ বিভক্তি 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। বাংলায় অনেক ক্ষেত্রেই বিভক্তিহীন শব্দ পাওয়া যায়। বিভক্তিহীন শব্দ অর্থাৎ যে শব্দের মধ্যে কোনো বিভক্তি যুক্ত নেই, এই অনুপস্থিত বিভক্তিকে বলা হয় শূন্য বা শূন্য বিভক্তি। এখন আমরা একটা ছকের মাধ্যমে দেখব 7টি বিভক্তি এবং তার একবচন এবং বহুবচন। বিভক্তি প্রথমে 7 ভাগে ভাগ করা হয়েছে, আমরা বলেছি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমা বিভক্তি। প্রথম বিভক্তির একবচন হচ্ছে শূন্য, অ, এ, অন্তস্থায় অনেক সময় এর ক্ষেত্রে ব্যবহার করা হয় বিপরীতে, আর তে। আর এর বহুবচন হচ্ছে রা, এরা, গুলি, গুলো, গড়। দ্বিতীয়া একবচন কে, রে, এরে, আর বহুবচন দিগকে, দিগেরে, দেরে। তৃতীয়া একবচন দ্বারা, দিয়া, কর্তৃক, বহুবচন দিগের দ্বারা, দের দ্বারা, দিগ কর্তৃক। চতুর্থী একবচন কে, রে, এরে, বহুবচন দিগকে, দিগেরে, দেরে। পঞ্চমী হতে, থেকে, চেয়ে, আর বহুবচন দিগের হতে, দের হতে, দিগের চেয়ে। ষষ্ঠী র বা এর, আর বহুবচন দিগের, দের, গুলির, গণের। আর সপ্তমী
অন্ত্যস্ত এ, তে, এতে, আর এর বহুবচন দিগে, দিগেতে, গুলিতে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করেছি শব্দ ও পদ এই অংশের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই পাঠটা ভালোভাবে বুঝতে পেরেছো। কারক বিভক্তি এই পাঠ সম্পর্কে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাকে ফোন করে জেনে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।